আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ছিলাম আবেদনপত্রে। আজকে বাকিটা শেষ করব। লাস্ট ক্লাসে আমরা বিষয় পর্যন্ত কি কি লিখতে হয় এবং কিভাবে লিখতে হয় সেটা জেনেছি। আমাদের সবার প্রথমে আবেদনপত্রের ক্ষেত্রে তারিখ লিখতে হয়, এরপরে বরাবর প্রধান শিক্ষক, এরপরে স্কুলের নাম এবং ঠিকানা। আচ্ছা, অনেক সময় খেয়াল করবে যে অনেক সময় প্রশ্নের মধ্যে একটা স্কুলের নাম দেওয়া থাকে। যদি স্কুলের নাম এবং ঠিকানা প্রশ্নে দেওয়া থাকে, অনেক সময় টিচাররা বিভিন্ন স্কুলের নাম বানিয়ে অথবা কোনো আসল কোনো এমন একটা স্কুল যেটা আসলেই আছে এরকম কোন একটা স্কুলের নাম প্রশ্নে দিয়ে দিতে পারে। যদি প্রশ্নে কোনো স্কুলের নাম দিয়ে থাকে তাহলে আমরা সেই স্কুলের নামটা লিখবো। আর যদি কোয়েশ্চেনে কোনো নাম না দেওয়া থাকে তাহলে আমরা দুইটা কাজ করতে পারি, এক হলো নিজেদের স্কুলের নাম লিখবো অথবা কোনো একটা কাল্পনিক স্কুল যেমন ক খ গ ঘ নিজের ইচ্ছা মতো লিখতে পারবো। এক্ষেত্রে পরীক্ষার সময় তোমাদের টিচাররা যেটা লিখতে বলেছেন ক্লাসে যেভাবে শিখিয়েছে সেটাই ফলো করবে। এরপরে আমরা যেই বিষয়ে আবেদনপত্রটা লিখছি, যেমন আমি তোমাদের দিয়েছিলাম অনুপস্থিতির জরিমানা। এটার অর্থ হলো আমরা যে স্কুল কামাই দেই, স্কুলে যাই না, অ্যাবসেন্ট থাকি, এর কারণে কি হয় অনেক স্কুলে ফাইন নেওয়া হয়। এই ফাইনটা যেন মওকুফ করে দেওয়া হয়, অর্থাৎ মাফ করে দেওয়া হয়, তোমাদের থেকে না নেওয়া হয়, সেটার জন্য একটা আবেদনপত্র লিখতে বলেছে। এ কারণেই আমরা এই বিষয়ে লিখেছি অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন। আচ্ছা, এটা গেল অনুপস্থিতির জন্য। জরিমানা কি শুধু অ্যাবসেন্ট থাকলেই হয়, আরো অন্য কোনো কারণে হয় না? তোমাদের কি মনে হয় আমাকে একটু জানাও তো। কোন একটা বিয়ে অনুষ্ঠানের কারণে না যাওয়া, অসুখের কারণে না যাওয়া, আচ্ছা, এই যে না কোন যাওয়ার, জিনিসপত্র নষ্ট করলে আরো অন্যান্য জিনিস কেন আচ্ছা দেখ, অনেক সময় আমরা স্কুলের কোনো নিয়ম ভঙ্গ করলাম। মনে করো স্কুলে তোমাদের টবে গাছ আছে, তুমি কোনো কারণবশত সেই টবটা ভেঙে ফেললে, অনেক সময় এটার ক্ষেত্রেও তোমার কাছে জরিমানা চাইতে পারে, তোমাকে ফাইন দিতে হতে পারে। তুমি স্কুলের কোনো নিয়ম ভঙ্গ করলা, তুমি স্কুলের ড্রেসটা ইউনিফর্মটা ঠিক মতো পরলে না, তুমি তোমার স্কুলের ইউনিফর্ম নীল রঙের, তুমি কিন্তু তুমি লাল রঙের জামা পরে স্কুলে যাও, তখনও তোমার কাছ থেকে জরিমানা বা ফাইন নিতে পারে। আবার তুমি বেতন দিতে দেরি করেছো, কয়েক মাসের বেতন দাওনি, এক্ষেত্রেও তোমার কাছে জরিমানা নিতে পারে। আমি তোমাদেরকে যেটা করতে দিয়েছিলাম সেটা হলো অনুপস্থিতির জরিমানা। এখন কারো যদি বেতন দেরিতে দেওয়ার জন্য জরিমানা হয় তাহলে এই যে অনুপস্থিতির জরিমানা, এখানে অনুপস্থিতিটার বদলে আমাদের সেই কথা লিখতে হবে যে বেতন দেরিতে দেওয়ায় জরিমানা মওকুফের জন্য আবেদন। আবার কেউ যদি ফুলের টব ভেঙে ফেলেছো, সেটা স্কুলের একটা প্রপার্টি, তুমি স্কুলের কোনো সম্পদ নষ্ট করেছো, তাহলে সেটার জন্য জরিমানা হতে পারে। তাহলে অনুপস্থিতির জায়গায় সেক্ষেত্রে আমরা লিখবো যে টব ভেঙে ফেলায় জরিমানা, টব ভেঙে ফেলায় যে জরিমানা হয়েছে তা মওকুফের জন্য আবেদন। এভাবে আমাদের বিষয়টা লিখতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা আবেদনপত্র আজকে লিখতে দিব, সেটা হলো বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটি। এখন দেখো, অগ্রিম ছুটিটা কি? অগ্রিম ছুটি হলো তুমি এখনো ক্লাস মিস করোনি, কিন্তু সামনের সপ্তাহে তুমি ছুটি কাটাতে চাও, এ কারণে তোমার ছুটি, কোনো কারণে যদি তুমি আগে থেকে ছুটি নিতে চাও সেটাকে বলে হলো অগ্রিম ছুটি। আর কারণটা কি? তোমার বোনের বিয়ে উপলক্ষে, তার মানে আমরা কল্পনা করে নেই যে আমাদের বড় বোনের বিয়ে হচ্ছে, সেই কারণে আমরা আগামী সপ্তাহে ক্লাস করতে পারবো না। এটাকে আগামী সপ্তাহে পরের উইকে আমরা ক্লাস করতে পারবো না, সেটার জন্য আগে থেকেই যে ছুটিটা নিয়ে নিচ্ছি সেটাকে বলে অগ্রিম ছুটি। আচ্ছা,
এটা আমি একটু পর তোমাদের লিখতে দিব। আচ্ছা দেখো, বিষয় পর্যন্ত আমরা আগের ক্লাসে জেনেছি যে কিভাবে লিখতে হবে। বিষয়ের পর লিখতে হয় হলো জনাব। এটা নিয়ম, প্রত্যেকটা আবেদন পত্রে আমাদের জনাব অথবা মহোদয়, জনাব অথবা মহোদয়, এই দুইটা শব্দ যে কোনো একটা। আমি কিন্তু এই যে অবলিক চিহ্নটা দিয়েছি, এটার অর্থ হলো অথবা। তোমরা হয় জনাব লিখবে অথবা মহোদয় লিখবে, যে কোনো একটি, তোমাদের যেটা ইজি মনে হয়। এটা আমরা প্রত্যেক ক্ষেত্রেই আমাদের সেম থাকবে। এরপরে বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী, এই লাইনটুকু, এই যে লাইনটা আছে, প্রতিটা অ্যাপ্লিকেশনে তোমার সেম থাকবে। যদি তুমি একা কোনো অ্যাপ্লিকেশন লেখো তাহলে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা আবেদনপত্রে এই অংশটুকু সেম থাকবে। এটা হলো তুমি যদি তোমার একার পক্ষ থেকে আবেদনপত্র লেখো। আবার আমরা অনেক সময় কি করি, আমরা পুরো ক্লাসের হয়ে একটা আবেদন লিখতে পারি। যেমন আমাদের যদি শিক্ষা সফর অর্থাৎ স্টাডি ট্যুরে যেতে ইচ্ছা করে, আমরা টিচারের কাছে কি করি, রিকোয়েস্ট করি যে আমাদের প্লিজ শিক্ষা সফরে নিয়ে যান। এই আবেদনটা তো তুমি একা করতে পারবে না, এটা তোমার পুরো ক্লাসের তরফ থেকে তোমাকে লিখতে হবে, সেক্ষেত্রে একটু ভিন্ন হবে। তবে একা নিজের কোনো সমস্যা, নিজের কোনো কারণে তুমি যদি আবেদনপত্র লেখো কেবল তোমার পক্ষ থেকে, যেমন তুমি অ্যাবসেন্ট ছিলে তাই অ্যাপ্লিকেশনটাও তোমাকেই লিখতে হবে, আবেদনপত্রটাও তোমাকেই লিখতে হবে, এ ধরনের সমস্যা, অথবা তোমার ছুটি প্রয়োজন, অগ্রিম ছুটি, তুমি আগে থেকেই ছুটি নিতে চাও, সেটার হলো তোমার একার হয়েই তোমাকে লিখতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা আবেদনপত্রেই এই অংশটুকু সেম থাকবে। বিনীত নিবেদন, এই যে বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী। সবাই ক্লিয়ার? আরো কোনো কনফিউশন আছে? আচ্ছা, একজন হয়তো কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছ, হ্যাঁ বলো। ম্যাম, এখানে তো আমার বইতে এইগুলা নাই। আচ্ছা এই এই আবেদনপত্রটা নেই আমার বইতে। আচ্ছা শোনো, এটা হলো বাংলা বোর্ড বইয়ে নেই, কিন্তু অনেক স্কুলের সিলেবাসে আবেদনপত্র আছে। স্কুল থেকে অনেক সময় কি হয়, অনেক বাংলা ব্যাকরণের জন্য আলাদা বই কিনতে বলে, তোমরা সেই বই খুঁজলে পেয়ে যাবে, ম্যাম, পেয়ে যাবে। আবার নিয়ম বা লেখাতে কিছুটা 19-20 হতে পারে, অর্থাৎ ডিফারেন্স থাকতে পারে। আমি আজকে একটা নিয়ম শিখাচ্ছি যেটা কম বেশি সবার স্কুলেই সেম থাকবে, ঠিক আছে? ম্যাম, জি ম্যাম বলো। এখানে দেখা যায় অনুপস্থিতির জরিমানা মন্তব্যের জন্য আবেদন। আমাদের দেশে ওখানে আছে যে 3 দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন। আচ্ছা, 3 জনের ছুটি প্রশ্নে বলেছে, 3 দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন। প্রশ্ন দেখে আমাদের বিষয়টা লিখতে হবে। তোমার প্রশ্নে যেহেতু আছে 3 দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন, তুমি বিষয়ও সেটাই লিখবে। তোমার যে প্রশ্নটা সেটার সাথে মিল রেখে বিষয় লিখতে হবে। আমার প্রশ্ন ছিল অনুপস্থিতির জরিমানা অর্থাৎ অ্যাবসেন্ট ফাইন দেওয়ার থেকে যেন মাপ পাই সেটার জন্য। তো তোমার পাইয়াস, তোমার করতে হবে তোমার যে প্রশ্নটা আছে সেটার মূল বিষয়টাকে লিখতে হবে। তুমি কি বুঝতে পেরেছো ফাইয়াস? আচ্ছা, একই কথা আমরা অনেক ভাবে বলতে পারি, তাই না? আমি ভাত খেয়েছি, আমি খাওয়া দাওয়া করেছি, তো তোমার ব্যাপারটাও কিছুটা অমন। জরিমানা বিষয়, তোমার যে তোমার বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে এবং আমি যে নমুনাটা দিয়েছি, এক্সাম্পলটা দিয়েছি, একই, কিন্তু ভাষার একটু চেঞ্জেস আছে, তাছাড়া সবই একই জিনিস।
বিষয়টা তুমি তোমার বইয়ে যেই প্রশ্ন থাকবে বা তোমার পরীক্ষায় যে কোয়েশ্চেনটা দিবে সেটার সাথে মিল রেখে সেটার মেইন যে টপিকটা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং বিষয়ের জায়গায় সেটা লিখতে হবে। আচ্ছা, এবার দেখো, আমি যেটা বলেছিলাম বিষয়ের পর প্রত্যেকটা আবেদনপত্রে সেটা তুমি একার পক্ষ থেকে লেখো আর পুরো ক্লাসের পক্ষ থেকে, এই অংশটুকু জনাব এবং বিনীত নিবেদন, এই যে এই অংশটুকু সবার জন্য সেম থাকবে, সব সময় এই লাইনগুলো আমাদের লিখতে হবে। এখন দেখো, অনুপস্থিতির জরিমানা অর্থাৎ অ্যাবসেন্ট ফাইন। এখন তুমি কেন অ্যাবসেন্ট ছিলে? তোমার কি খেয়াল খুশির কারণে তুমি স্কুলে যাওনি? তাহলে তো তোমাকে অবশ্যই ফাইন দিতে হবে। তবে তুমি যদি অসুস্থ থাকো সেক্ষেত্রে তো আর স্কুলে যাওয়া যায় না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। জ্বরে আক্রান্ত থাকার, অসুস্থতার কারণে তুমি যেতে পারোনি স্কুলে, এ কারণে লেখা হচ্ছে জ্বরে আক্রান্ত থাকার ফলে। তুমি চাইলে লিখতে পারতে যে অসুস্থ থাকার কারণে। জ্বর কি একটা রোগ, অসুখ, তো তুমি যদি জ্বরে আক্রান্ত না লিখে অসুস্থ থাকার কারণে লিখতে তাও হতো। তারপরে দেখো, আমি ডেট দিয়েছি, তারিখ দিয়েছি, যেই তারিখটাতে আমি বিদ্যালয়ে যেতে পারিনি সেই দিনটা লিখেছি, রোজ মঙ্গলবার। আচ্ছা, 21 তারিখ কি বার ছিল সেটা বোঝানোর জন্য আমরা এই রোজ শব্দটা ব্যবহার করি। এই রোজ শব্দটা যদি কেউ মনে না রাখতে পারো দরকার নেই, 21 তারিখ মঙ্গলবার শুধু এতটুকু লিখলেও চলবে। 21 তারিখ মঙ্গলবার থেকে 23 তারিখ, মোট কয়দিন হলো? 21, 22, 23, 3 দিন, তাই না? মিস, জিমিস, এটা কত নম্বর পৃষ্ঠা? আচ্ছা এটা বইয়ে নেই বাবা, এটা হলো তোমরা তো ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকরণ বই ইউজ করো তাই না বাংলার জন্য, এটা তোমরা আবেদনপত্র সেই সব বইয়ে খুঁজলে পাবে, এটা বাংলা বোর্ড বইয়ে নেই। তবে আমি ও, ক্লাসের পরে এই ফাইলটা তোমাদের দিয়ে দিব, যাদের প্রয়োজন হবে তারা পেয়ে যাবে। আচ্ছা দেখো, রোজ শব্দটা আমরা ব্যবহার করেছি যে 21 তারিখ, এখানে যে একটা 21, 7, 26 লিখেছি, এই তারিখটা আসলে কি বার ছিল সেটা বোঝানোর জন্য। কেউ যদি এই রোজ শব্দটা ব্যবহার নাও করো কোনো সমস্যা নেই, পরীক্ষার হলে এত হয়তো মাথায় নাও থাকতে পারে, এই শব্দটা না দিলেও সমস্যা নেই, কিন্তু তারিখ উল্লেখ করতে হবে যে আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যেতে পারিনি। আমি মোট 3 দিন যেতে পারিনি, দেখো 21, 7, 26 থেকে 23, 7, 26, তার মানে 21, 22, 23, 3 দিন। আচ্ছা, মঙ্গলবার ছিল 21 তারিখ মঙ্গলবার থেকে 23 তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। এখন আমি তোমাদের পরে যেটা করতে দিব সেটা হলো বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটি। অগ্রিম ছুটি অর্থ হলো আগে থেকে যে ছুটিটা আমরা নিয়ে নেই। এখন এখানে কারণটা ছিল জ্বর, জ্বরে আক্রান্ত থাকার ফলে। তা তাহলে বোনের বিয়ে উপলক্ষে যদি তুমি ছুটি নাও তাহলে তোমাকে কি লিখতে হবে? বোনের বিয়ে উপলক্ষে এত তারিখ হতে এত তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না। বিয়ে অগ্রিম ছুটি মানে আগে থেকে ছুটি নিচ্ছ, তাহলে হতে পারিনি তো আর ব্যবহার করা যাবে না, তখন বলতে হবে পারবো না, ভবিষ্যতের কথা বলতে হবে যে পারবো না। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা আমি একজনকে জিজ্ঞেস করি, না তুমি বলো তো, তোমার বোনের বিয়ে উপলক্ষে যদি তোমার ছুটি নিতে হয় তাহলে এই সেকেন্ড লাইনে তুমি কি লিখতে পারো? আমি সাইন করবো। আচ্ছা, ফাইয়াজ তুমি বলো তাহলে, তোমার বোনের বিয়ে উপলক্ষে তুমি ছুটি নিচ্ছ, তাহলে এই যে পরের লাইনটা সেটা তুমি কিভাবে সাজাবে? মিস লাল কলা লাইনটা। লাল কালির না বাবা, পরের লাইনটা। এখানে যেমন জ্বরের কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি এটা বলেছি, তাহলে আমার যদি কারণটা যদি এটা হয় যে আমার বোনের বিয়ে, এ কারণে আমি উপস্থিত থাকতে পারবো না, লাইনটা তুমি কিভাবে সাজাবে? আমি আমি আমি
এই আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি। তখন আমরা কোয়েশ্চেন দেখবো, তোমার বোনের জায়গায় আমরা লিখবো আমার বোনের বিয়ে উপলক্ষে আমি, আমার বোনের বিয়ের উপলক্ষে আমি এত তারিখ হতে এত তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না। প্রথম লাইনটা সেম থাকবে। প্রথম লাইনে কি লিখবে? বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। আমার বড় বোনের বিয়ে উপলক্ষে অথবা বিয়ে থাকার কারণে, এখানে গত আছে, গত মানে যেটা হয়ে গিয়েছিল সেটা না লিখে আমরা সরাসরি তারিখটা লিখবো যে এত তারিখ হতে এত তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না। বিষয়টা ক্লিয়ার সবাই? ইয়েস মিস। আচ্ছা, ক্লিয়ার কি আছো? এখন বলতে পারবে যে তাহলে তোমার বোনের এই পুরো লাইনটা, এই যে বিনীত থেকে শেষ, এই যে এই পর্যন্ত কি লিখতে হবে তোমার? আমরা যদি অসুস্থ থাকার কারণে এইটার বদলে বোনের বিয়ে উপলক্ষে ছুটি চাই, তাহলে কি লিখবো? কে বলতে পারবে? অসুস্থতা। আমার কোয়েশ্চেনটা হলো, এই অ্যাপ্লিকেশনটা লিখেছি যে যদি আমরা জ্বরে আক্রান্ত হই তখন কি করব। এখন জ্বরের বদলে আমি যদি আমার বোনের বিয়ে থাকার কারণে ক্লাসে উপস্থিত না হতে পারি, তাহলে অ্যাপ্লিকেশনে কি পরিবর্তন আনবো? এই জ্বরের জায়গায় লিখবো বড় বোনের বিয়ে উপলক্ষে এত তারিখ হতে এত তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না। এবং বাকিটা কিন্তু একেবারেই সেম হবে, বাকিটা সেম থাকবে। কারণ জ্বরে আক্রান্ত থাকার কারণে তুমি স্কুলে যেতে পারলা না, এটা তোমার স্কুলে না যাওয়ার কারণ। আবার বোনের বিয়ে উপলক্ষে স্কুলে যেতে পারছো না, এটাও মিস আমি একটা বলতে কারণ। পারবো। কেউ কি কিছু বলছো? মিস আমি বলতে পারবো। আচ্ছা, শাহরিয়ার বলো দেখি। শাহরিয়ার মিসবা। বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বোনের বিয়ে উপলক্ষে আমি 21/7/2026 হতে 25/7/2026 পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না। ভেরি গুড। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। তার মানে তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, মিস আমি বলবো। ওকে, বলো। আচ্ছা, বাচ্চারা কেউ সাথে বিনীত সাথে মাইক্রোফোন অন করো নিবেদন না, হ্যান্ড এই রেজ যে করো। আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী। আগামী এত তারিখ আমার বড় বোনের বিয়ে, এজন্য এত তারিখ থেকে এত তারিখ 3 দিন আমি স্কুলে উপস্থিত থাকতে পারবো না। অতএব অনুগ্রহপূর্বক আমাকে উক্ত 3 দিনের অগ্রিম ছুটি মঞ্জুর করে বোধিত করবেন। ভেরি গুড, তুমিও বুঝতে পেরেছো। ভেরি গুড। আচ্ছা, বাধিত শব্দটা হলো বাধিত, এই বানানটা খেয়াল রাখতে হবে। এই বানানটা আমাদের সমস্ত আবেদন পত্রে লিখতে হবে। কাজে বাধিত, বয়াকার ধৈর্যসী ত, এই শব্দটা খেয়াল রাখবে। আচ্ছা, আহ আর কেউ কি বলতে চাও? আচ্ছা, অনেকেই হ্যান্ড রেজ করেছো, সবারটাই শুনবো। ওকে, নুসাইবা বলো। নুসাইবা, তুমি কি ক্লাসে আছো? আচ্ছা, নুসাইবা হয়তো শুনতে পারছে না। ইনকিয়াত, তুমি বলো। Yes, miss. আচ্ছা, নুসাইবা তুমি কি এখন শুনতে পারছো? Yes, miss.
আচ্ছা, নুসাইবার Yes, পরে miss. আমি ইনকিয়াদের থেকে শুনবো। আচ্ছা, তাহলে নুসাইবা বলো। মিস কত থেকে বলবো? আচ্ছা, আমার কোয়েশ্চেন ছিল, এখানে অসুস্থ থাকার কারণে উপস্থিত হতে পারিনি, এটা ছিল আমাদের অ্যাপ্লিকেশনের কারণ, এই কারণে আমি অনুপস্থিত ছিলাম। এখন কারণটা যদি এটা হয় যে আমার বোনের বিয়ে, এ কারণে আমি উপস্থিত থাকতে পারবো না, তাহলে এই যে জনাব, এখান থেকে এই পর্যন্ত, জনাব থেকে উপস্থিত হতে পারবো না এই পর্যন্ত যদি আমরা লিখি, তাহলে লাইনগুলো তুমি কিভাবে সাজাবে? জনাব বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। জ্বরে আক্রান্ত থাকার ফলে কারণটা বলেছি, কারণটা বলেছি যে এখানে তো অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারার কথা বলা হয়েছে, কিন্তু তুমি মনে করো তোমার বোনের বিয়ে, এ কারণে তুমি উপস্থিত থাকতে পারবে না, তাহলে এই যে জ্বরে আক্রান্ত সেটা না লিখে আমরা লিখবো বোনের বিয়ে উপলক্ষে এত তারিখ হতে এত তারিখ পর্যন্ত উপস্থিত হতে পারবো না। এবার বলো। জনাব বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমার বড় আপুর বিয়ের ফলে গত 21/7/2026 মঙ্গলবার থেকে 23/7/2026 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। আচ্ছা, দেখো, তোমার এটা হলো তুমি তোমার বোনের বিয়ে উপলক্ষে আগে থেকেই ছুটি নিচ্ছ, সেই ক্ষেত্রে দুইটা জাস্ট চেঞ্জ আসবে। তুমি খুব সুন্দর বলেছো, ঠিক বলেছো। এই যে গত, এই গত শব্দের অর্থ হলো যেটা ঘটে গেছে, আগেকার দিন, এটা বোঝানোর জন্য আমরা গত ব্যবহার করি। আমরা যদি এমন দিন যেটা আসেনি এখনো, পরের দিন বোঝাই, তাহলে এই গত শব্দটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। আমরা গত না ব্যবহার করে আগামী, আগামী যেটা আসছে, আগামী অর্থ আসছে, এখনো হয়ে যায়নি, সেই দিনটার কথা বললে আমরা আগামী লিখতে পারি। এবং তোমরা যেহেতু এখনো ছোট মানুষ, এত শব্দ মনে রাখতে পারবে না, তো আমরা গত আগামী কোনোটা না লিখলেও কোনো আমাদের সমস্যা হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, ইমতিয়াজ, এবার তুমি বলো। বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমার বোনের বিয়ের কারণে আমি আগামী 21/7/2026 রোজ মঙ্গলবার থেকে 23/7/2026 তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত স্কুলে উপস্থিত হতে পারিনি। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তার মানে সবাই বুঝতে পেরেছো? আর কেউ আছো যে বলতে চাও? লাস্ট একজনকে জিজ্ঞেস করবো, এরপরে। আচ্ছা, বলো। বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমার বড় বোনের বিয়ে উপলক্ষে এত তারিখ থেকে এত পর্যন্ত আমি স্কুলে 3 দিনের জন্য আমি স্কুলে উপস্থিত থাকতে পারবো না। ভেরি গুড। আচ্ছা, তার মানে তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে আর কারো কাছ মিস, থেকে আমার একটা কোশ্চেন ছিল। কি মিস? বলো, মিস, কি কোয়েশ্চেন? আমার পরীক্ষা আগস্টের 15 তারিখ, তাহলে আমি তারিখ কি দিব? আচ্ছা, ভেরি গুড, একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছে। তোমরা দেখো, তুমি যেই দিন অ্যাপ্লিকেশনটা লিখবে, উপরে আমরা একদম শুরুতে একটা তারিখ লিখছি, এই তারিখটা সব সময়, আজকে যেই তারিখ, যেই দিন তোমার বাংলা পরীক্ষা থাকবে, শুরুতে তারিখটাও সব সময় সেই তারিখটা, পরীক্ষার দিন বা ক্লাসে যেদিন তোমাকে লিখতে দিবে সেই তারিখটা লিখবে। আর তুমি স্কুলে অ্যাবসেন্ট ছিল, উপস্থিত থাকতে পারোনি, সেটা নিশ্চয়ই তার আগে ঘটে গেছে, তাই না? যদি এমন হয় যে তুমি কোনো কারণে আগে
অ্যাবসেন্ট করে ফেলেছো, বিদ্যালয়ে যেতে পারোনি, তাহলে তারিখটা আগের দিবে। আর তুমি যদি আগে থেকে স্কুল থেকে ছুটি নিতে চাও, তাহলে যে তোমার বোনের বিয়ে অথবা কোনো একটা অনুষ্ঠান তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তুমি আগে থেকেই ছুটি নিবে। তাহলে এই যে 25 তারিখ দিয়েছো বোনের, তুমি অসুস্থ হবে, এটা তো তুমি আগে থেকে জানবে না, এটা তো কেউ জেনে বুঝে অসুস্থ হয় না। সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটা কখন করতে হয়? অসুস্থ হয়ে পড়ি, এরপরে আমরা অ্যাবসেন্ট করে ফেলি, এরপরে আমরা অ্যাপ্লিকেশন জমা দিই। আবার বোনের বিয়ে, এটা তো তুমি আগে থেকেই জানো যে কবে হবে, তো তুমি আগে থেকে অ্যাপ্লিকেশনটা লেখো। তো এখানে যেমন জ্বর একটা অসুখ হঠাৎ হয়ে গেছে, তুমি যেতে পারোনি, পরে অ্যাপ্লিকেশন লিখছো, তাই 21 তারিখ এবং 23 তারিখ দুইটা তারিখই 25 তারিখ, অর্থাৎ যেই দিন অ্যাপ্লিকেশনটা লিখেছি তার আগে ঘটেছে। আবার আমরা যদি বোনের বিয়ে উপলক্ষে ছুটি চাই, আগে থেকেই ছুটি নিতে চাই, তাহলে এই দুইটা তারিখকে আজকের তারিখের পরে হতে হবে। এটা তো আমি লাস্ট ক্লাসেও পড়িয়েছিলাম, তাই এখানে 25 তারিখ লেখা। তাহলে আমি যদি আহ আজকে আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আজকে হলো 1 তারিখ। তো তোমরা যখন আজকে অ্যাপ্লিকেশন লিখবে, আমি যেটা তোমাদের লিখতে দিব তারিখে তোমরা আজকের তারিখ দিবে। এবং আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবং আজকের টপিকটা হলো বোনের বিয়ে উপলক্ষে। তুমি জানো যে তোমার বোনের বিয়ে কিছুদিন পরে, তাহলে সেটা আজকে 1 তারিখের পরে হতে হবে। সেটা 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ হতে পারবে, কিন্তু সেটা আগের মাসে 30 তারিখ হতে পারবে না। তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আমি পরেরটুকু এবার একটু বুঝিয়ে দিই, আর অল্প একটু আছে, এরপরে আমি তোমাদের লিখতে বলবো, লিখতে দিব, তোমরা সবাই আজকে খাতায় লিখে জমা দিবে এটা। পরেরটা, আচ্ছা দেখো, এরপরে এই বিনীত, জনাব এবং বিনীত, এই লাইন দুটো যেমন সব ক্ষেত্রে সেম থাকবে, পরের এই লাইনগুলো সেম থাকবে। অতএব, এই যে আমরা অতএব লিখছি, আমরা অতএবের আগে একটা ফাঁকা দিয়েছি, 2 আঙ্গুল ফাঁকা দিব, প্যারা করব। এই লাইন, এই প্যারাটা থেকে, এই অংশটুকু থেকে এই অংশটুকুতে আমরা ফাঁকা দিব, 2 আঙ্গুল ফাঁকা দিয়ে লিখবো অতএব বিনীত প্রার্থনা, অথবা অতএব, আচ্ছা, বিনীত প্রার্থনা, আমরা হয় জনাবের নিকট বিনীত প্রার্থনা, এই অংশটুকু আমরা চাইলে বাদও দিতে পারি, আমরা শুধু বিনীত প্রার্থনা দিয়েও শুরু করতে পারি। অতএব বিনীত প্রার্থনা, অতএব বিনীত প্রার্থনা, অথবা আমরা লিখতে পারি অতএব বিনীত আবেদন, বিনীত প্রার্থনা অথবা বিনীত আবেদন, যে কোনো একটা লিখবো। আবার অবলিক দিয়ে তোমরা খাতায় দুইটাই লিখো না, যার কাছে প্রার্থনা বানান ইজি মনে হবে সে প্রার্থনা লিখবা বিনীত প্রার্থনা, যার কাছে আবেদন বানান সহজ মনে হবে সে লিখবে বিনীত আবেদন। অতএব বিনীত প্রার্থনা অথবা আবেদন, এই যে এই অংশটুকু প্রত্যেকটা আবেদনে, সেটার বিষয় যাই হোক না কেন, সেম থাকবে। এই অংশটা প্রত্যেকটা আবেদনে সেম থাকবে। উক্ত 3 দিনের ছুটি মঞ্জুর। আচ্ছা, এটা কিন্তু যুক্তাক্ষর হবে, এখানে যুক্তাক্ষর আসেনি, কিন্তু এটা যুক্তাক্ষর হবে। মঞ্জুর বানানে নিয় যোগ জ, বর্গের জ। উক্ত 3 দিনের ছুটি মঞ্জুর করে অনুপস্থিতির জরিমানা মওকুফ করে বাধিত করবেন। এই যে কি চাই আমি, আসলে অ্যাপ্লিকেশন করে আমি স্যারের কাছ থেকে কি চাচ্ছি, এই অংশটুকুতে বিনীত আবেদন, এই যে এই অংশটুকু লেখার পরে আমাদের সেটা বলতে হবে ছোটখাটো ভাবে, শর্টকাটে। যেমন আমি এত যে কথা বললাম যে আমি অসুস্থ ছিলাম, এত তারিখ থেকে এত তারিখ আসতে পারি নাই, কেন? কারণ আমি চাই যে ওই 3 দিন, উক্ত মানে হলো ওই, উক্ত অর্থ হলো ওই, ওই 3 দিনের ছুটি মঞ্জুর করে এবং অনুপস্থিতির জরিমানা মওকুফ করে আমাকে বাধিত করবেন। এই যে আমাকে বাধিত করবেন, এই অংশটুকুও সব, এই অংশটুকুও সব আবেদনপত্রে সেম থাকবে। মাঝখানের এই অংশটুকু তোমার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে এবং
আবেদন পত্রের প্রশ্ন অনুযায়ী বিষয়ের অনুযায়ী চেঞ্জ হবে। জি মিস, বলো কার কি প্রশ্ন আছে? মিস উপরে একটু জানতো, উপরে এতে দ্যাট স্কুল এদিকে কি লিখবো? ড্যাশ স্কুল, এটা তো আমি ফাঁকা রেখেছি যেন তোমরা নিজেদের মতো নিজেদের স্কুলের নাম লিখতে পারো, অথবা কোনো কাল্পনিক স্কুলের নাম, অথবা অনেক ক্ষেত্রে প্রশ্নের মধ্যেই বলে দেয় যে অমুক স্কুলের। ঠিক আছে, প্রশ্নে যদি কোনো নাম দেওয়া থাকে স্কুলের, তাহলে ড্যাশে তোমার যেই নামটা দেওয়া আছে প্রশ্নে সেটা লিখতে হবে। যদি প্রশ্নে নাম না দেওয়া থাকে তাহলে তোমার একটা যে কোনো একটা স্কুলের নাম লিখতে হবে। আচ্ছা, এরপরে আমার অ্যাপ্লিকেশনের মেইন কাজ শেষ। এবার এই যে আমি অ্যাপ্লিকেশনটা বা আবেদন পত্রটা লিখছি, মিস জি মিস। আবেদন এই আবেদনপত্রকে এক পৃষ্ঠায় লিখতে হবে? আচ্ছা, আমি এটা আগের ক্লাসে বলেছি, আবার বলবো, এখন একটু সবাই খেয়াল করো, ঠিক আছে? আমি বলে দিব, আমি আবারও বলে দিব। আচ্ছা, সবাই মাইক্রোফোনটা একটু অফ করে। এই যে আবেদন পত্রে এত কথা লিখলাম, এটা কে লিখেছে সেটাও তো আমাদের জানাতে হবে, তাই না? এ কারণে আমরা প্রত্যেক ক্ষেত্রে লিখবো নিবেদক। নিবেদক অর্থ হলো কে লিখেছে, নিবেদক। এরপরে আপনার একান্ত অনুগত ছাত্র অথবা ছাত্রী। নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র অথবা ছাত্রী, এই অংশটাও সব সময় লিখতে হয়। এরপরে নাম, রোল, শ্রেণী, শাখা, এই অংশটুকু একেবারেই সেম থাকবে, সব সময় অবশ্যই লিখতে হবে। মিস তুমি আপনার আপনার একান্ত আপনার একজন অনন্ত ছাত্র ওরকম লিখলে হবে না? তোমার কথাটা আমি বুঝতে পারিনি বাবা, আরেকবার করো তো দেখি প্রশ্নটা। আপনার একান্তর জায়গায় আপনার একজন লিখলে হবে না? হ্যাঁ, সমস্যা নেই, একান্তর জায়গায় যদি একজন লেখো সেটাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু নিবেদকটা অবশ্যই লিখবে, নাম, রোল, শ্রেণী, শাখা, এগুলো এগুলো যেন মিস না হয়। আচ্ছা, এবার আরেকজন জিজ্ঞেস করেছো যে আবেদন পত্র এক পেজে লিখতে হয় কিনা। এক পেজে লেখাই সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো যদি তুমি এক পেজে শেষ করতে পারো। কিন্তু অনেক সময় কি হয় যে এক পেজে লেখা এত বেশি থাকে, আমাদের এক পেজে হয় না, সেক্ষেত্রে খাতার বাম সাইড থেকে, অর্থাৎ আমরা মাঝখানের একটা পেজ ওপেন করব, যেন আমাদের পেজটা পাল্টানোর প্রয়োজন না হয়। আমরা খাতার বাম সাইড থেকে শুরু করব, প্রথমে বাম সাইডের পেজটাতে লিখবো, এরপরে ডান সাইডের পেজটাতে লিখবো। এমন একটা পেজ থেকে শুরু করতে হবে যেন আমাদের পাতা উল্টাতে না হয়। জি মিস। নিবেদক এটা কি নিচে লিখতে হবে নাকি উপরে? নিবেদক এটা শেষে, এই যে লাস্টের লাস্টের প্যারায় আমরা লিখলাম সেটার পরে একদম শেষে নিবেদক অর্থ কে লিখেছে, কে লিখেছে এই কথাটা সবার শেষে আসবে। নিবেদক, এরপরে তোমার নাম, রোল, শ্রেণী, শাখা। জি মিস, আপনার একান্ত অনুগত এখানে কি ছাত্র ছাত্রী? আমি যদি ছাত্রী হই তাহলে ছাত্রী লিখবো? হ্যাঁ, আবার কেউ যদি মনে করো আমি ছাত্র অথবা ছাত্রী এটা না লিখে শিক্ষার্থী লিখবো, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু শিক্ষার্থী বানান কঠিন, এই কারণে আমি প্রিফার করি যে তোমরা হয় ছাত্র হলে ছাত্র লিখবে, নয়তো ছাত্রী হলে ছাত্রী লিখবে, বানান ভুল করা যাবে না, সেক্ষেত্রে ছাত্র অথবা ছাত্রী লেখাই ভালো। আবার অনেক, জি মিস। এটা কি এখন লিখতে হবে নাকি এইচডব্লিউ? আচ্ছা, এইটা তো আমি তোমাদেরকে পুরোটাই লিখে দেখিয়েছি, তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা আমি একটু পর দেখাচ্ছি। আচ্ছা, এই গেল আমাদের আবেদন পত্র লেখার নিয়ম। তোমাদের হোমওয়ার্ক যেটা আমি রেডি করেছি সেটা হলো, এই যে আমি আজকে বারবার বলছি বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটি চেয়ে আবেদন পত্র লিখো, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। এটা আমি পুরোটা লিখে দেইনি, জায়গা ফাঁকা রেখেছি। এই যে ক্লাসে তোমাদের থেকে শুনলাম, তোমরা ক্লাসে যা বলেছো যে যেভাবে লিখবে সেটা দিয়ে এখানে ফুলফিল করে তারপরে
নিয়মগুলো মেনটেন করে গ্রুপে পাঠাবে। আমি চেক করব যে তোমরা ঠিক মতো লিখতে পেরেছো কিনা, যেটা ক্লাসে বুঝেছো সেটা খাতায় লিখতে পারছো কিনা সেটা আমি দেখব। আচ্ছা, আবারও তোমাদেরকে একটু বলে দেই যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবে। তোমার বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটিতে আবেদন। এখানে বলেছে তোমার বোন, কাজেই স্কুলের নামেও তোমার স্কুলের নাম দিবে, ঠিকানাতেও তোমার স্কুলের ঠিকানা দিবে। আচ্ছা, মিস, হোমওয়ার্কটা গ্রুপে ছবি পাঠিয়ে দিলে ভালো হতো। আমি দিয়ে দিব গ্রুপে। আচ্ছা দেখো, তারিখে তুমি যখন অ্যাপ্লিকেশনটা লিখবে, তুমি যদি আজকে অ্যাপ্লিকেশন লেখো তাহলে আজকের তারিখ, তুমি যদি কালকে লেখো তাহলে কালকের তারিখ, বরাবর সেম থাকবে, প্রধান শিক্ষক সেম থাকবে। আচ্ছা আমাকে শেষ করতে দাও, মাঝে কেউ আর কোয়েশ্চেন করো না, আমাদের অল্প সময় আছে হাতে। আমি একবার বলে দিই, এরপরে তোমাদের বাকি কোয়েশ্চেন নিব। এরপরে বিষয়, এই অ্যাপ্লিকেশনটার বিষয়ে কি লিখবো কেউ কি বলতে পারবে? মিস, আমি ওকে, ফাইয়াজ বলো দেখি। আমার বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য আবেদন। ভেরি গুড। আচ্ছা, বিষয়ে আমাদের যত কম শব্দ ব্যবহার করা যায় ততই ভালো। তো আমরা এই যে প্রধান শিক্ষক এইসব লিখবো না। অতএব বিনীত প্রার্থনা, এই লাইনটা আগে হবে এবং সবার শেষে, অ্যাপ্লিকেশনের শেষে নিবেদক হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা পুরো লেখা কমপ্লিট হলে এরপরে আমরা নিবেদক লিখব। তারপরে নাম, রোল, শ্রেণী, শাখা। এই লাইনটাও যদি না লিখতে পারো তাও সমস্যা নেই, কিন্তু এই যে নিবেদক এই শব্দটা অবশ্যই লিখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা যদি বাদ দাও, একান্ত অনুগত ছাত্র অথবা ছাত্রী, সমস্যা নেই, কিন্তু নিবেদক শব্দটা অবশ্যই ব্যবহার করতে হবে। আচ্ছা, যেখানে ছিলাম, বিষয় লেখার পরে আমরা লিখবো জনাব অথবা মহোদয়। বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয় তৃতীয় শ্রেণীর একজন নিয়মিত ছাত্রছাত্রী, সেম কথা আগেরটার মতোই। এবার কারণের জায়গায় হবে বোনের বিয়ে উপলক্ষে এত তারিখ হতে এত তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। এখন তোমার বোনের বিয়ে তুমি যখন অ্যাপ্লিকেশন লিখছো তারপরে হবে। আজকে অ্যাপ্লিকেশন লিখছো কিন্তু তোমার বোনের বিয়ে আরো 3 দিন পরে, তুমি 3 দিন পরের জন্য ছুটি চাইছো, তাহলে ডেটটা আজকে যে ডেট দিয়েছো তার পরের কোনো দিনে দিতে হবে, তারিখের জায়গায় আজকের পরের কোনো দিন দিতে হবে। এরপর লিখলা যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না, অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা। আইদার হয় লিখবা বিনীত প্রার্থনা অথবা আবেদন। এই যে তারপরে ছুটি চেয়ে, উক্ত 3 দিনের ছুটিও, উক্ত, যেহেতু এখানে আমরা ছুটি চাইছি তাহলে উক্ত এতদিন, এই কয়দিনের ছুটি চাও